বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো, আমাদের একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার ইতিহাসের 3 নম্বর চ্যাপ্টার, অর্থাৎ আমাদের মোট 3টে চ্যাপ্টার আছে। তার মধ্যে প্রথম চ্যাপ্টার ইতিহাস শিখন আমরা সম্পূর্ণরূপে পড়েছি। দ্বিতীয় চ্যাপ্টার সাম্রাজ্য থেকে আমরা ইম্পর্টেন্ট 100+ কোশ্চেন শেয়ার করেছি। আজ ঠিক একই রকমভাবে 3 নম্বর চ্যাপ্টার, অর্থাৎ আমাদের তুলনামূলক পার্ট, যার মধ্যে কিন্তু অনেকগুলো বিষয় সম্পর্কে আলোচনা রয়েছে এবং এই চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের 15 মার্কের প্রশ্ন পরীক্ষাতে আসবে। তো প্রত্যেকটা পার্ট খুব ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা পার্টের থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসতে পারে এবং তোমাদের জন্য বেস্ট ইম্পর্টেন্ট 100+ কোশ্চেন, প্রায় 115 থেকে 20খানার মতো প্রশ্ন আজকের আলোচনাতে রয়েছে। মানে নর্মালি, এবার এদিক ওদিক করে যোগ করলে সংখ্যাটা আরও একটু বেশি হবে। তো যেহেতু শর্ট টাইপের কোশ্চেনের পরীক্ষা এবং এই পার্টে প্রচুর শর্ট কোশ্চেন রয়েছে, তার মধ্যে থেকে বেছে এই প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করা। কারণ এই প্রশ্নগুলো যদি তুমি ভালো করে রেডি না করো, তাহলে তোমার যে প্রিপারেশন, সেই প্রিপারেশন কিন্তু অপূর্ণ থাকবে, এটুকু নিশ্চিতরূপে বলা যেতে পারে। এবং এটুকু বলা যেতে পারে যে এই যে প্রশ্নগুলো শেয়ার করবো, এই প্রশ্নগুলো ভালো করে যদি তুমি দেখে যেতে পারো, তাহলে আশা রাখা যায় যে এর মধ্যে থেকেই যে 15 মার্কের প্রশ্ন আসবে, সেই 15 মার্কের মধ্যে 15 মার্কই তোমরা প্রায় কমন পেয়ে যাবে এবং আশা রাখি যে সমস্ত প্রশ্নই কমন পাবে। তো চলো, সময় নষ্ট না করে আমরা পরপর মূল আলোচনার ভিতরে প্রবেশ করি। তো প্রথমেই যে বিষয়টা তোমাদের বলে রাখা দরকার, অন্যান্য চ্যাপ্টারের মতো আমরা এমনভাবে তোমাদের সামনে নোটসটা শেয়ার করছি যেটা কোনো এমসিকিউ আকারে নয়। তোমাকে মনে রাখতে হবে প্রত্যেকটা লাইন, যদি জানা থাকে তো ভালো, আর যদি জানা না থাকে তাহলে অবশ্যই নোট করে এগুলো পড়ো। যেমন পৃথিবীর পাঠশালা বলা হয় প্রাচীন গ্রিসকে। প্রশ্ন বিভিন্ন রকমভাবে আসতে পারে। পৃথিবীর পাঠশালা বলা হয় ড্যাশ, পৃথিবীর পাঠশালার সঙ্গে ডানের স্তম্ভ বামের স্তম্ভ মিলন, পৃথিবীর পাঠশালা বলা হয় এমসিকিউ দিয়ে দিল, সে যাই হোক, তুমি শুধু এই কথাটা মনে রাখবে, পৃথিবীর পাঠশালা বলা হয় প্রাচীন গ্রিসকে। দ্বিতীয় প্রশ্ন, গ্রিসের নগররাষ্ট্র কী নামে পরিচিত ছিল? পলিস নামে পরিচিত ছিল। অ্যারিস্টটল পলিসকে কী বলে অভিহিত করেছিলেন? মুখোমুখি সমাজ বলে অভিহিত করেছিলেন। পলিসে 3 ধরনের শ্রেণী ছিল, একটা হচ্ছে নাগরিক, একটা হচ্ছে মেটিক এবং আরেকটা হচ্ছে দাস। স্পার্টাতে দাসকে কি বলা হতো? হেলট বলা হতো। এথেন্সে দাসদের বলা হতো থিটিস, থয়রস্যি টয়রস্যি দন্তেস্ব। গ্রিসের প্রধান শাসককে বলা হতো আর্কন। স্পার্টারের দুটি গোষ্ঠী ছিল, একটা হচ্ছে অ্যাডিগাই গোষ্ঠী এবং আরেকটা হচ্ছে ইউরিপিন্ডাই গোষ্ঠী। ইউরিপিন্ডাই, কি বললাম? ইউরিপিন্ডাই, ঠিক আছে। আচ্ছা, পলিশ সংলগ্ন গ্রাম অঞ্চলকে বলা হতো কি? চোরা। প্রতিটি নগররাষ্ট্রের কেন্দ্রে একটি বড় বাজার থাকতো, একে বলা হতো অ্যাগোরা। এই শব্দগুলো কিন্তু তোমাকে মনে রাখতেই হবে। বাণিজ্য বন্দরকে বলা হতো লিমেন। বৈদেশিক বাণিজ্য পরিচালনার জন্য বিশাল বাজারকে বলা হতো এম্পেরিয়ন। এথেন্সের আকন ক্লিস্থিনিস সমগ্র পলিসকে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র এলাকায় বিভক্ত করেন, একে বলা হতো ডেমেস। কি বললাম? তাহলে কে? এথেন্সের আকন ক্লিস্থিনিস, যিনি কিন্তু সমগ্র পলিসকে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র এলাকায় বিভক্ত করেছিলেন, যাকে বলা হতো ডেমেস। আচ্ছা, ডেমেসের প্রশাসনিক প্রধানকে বলা হতো কি? ডেমার খো। কি বললাম? ডেমেসের প্রশাসনিক প্রধানকে বলা হতো ডেমের খো। প্রত্যেকটা প্রশ্ন প্রয়োজনে তোমরা একটু নোটস করে নিতে পারো। পরবর্তী প্রশ্ন, গোষ্ঠীবদ্ধতা বা কৌম এর পর্বে মানব সংগঠনকে বলা হতো চিফডস। কি বললাম? গোষ্ঠীবদ্ধতা বা কৌম এর পর্বে মানব সংগঠনকে বলা হতো চিফডস। দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ ছিল অসমক। আচ্ছা, বিভিন্ন রচয়িতার নাম ও গ্রন্থ খুব ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে। তার মধ্যে মনে রাখবো, হরিসেনের রচনা এলাহাবাদ প্রশস্তি, বীর সেনের রচনা এরান শিলালিপি, বিশাখ দত্তের হচ্ছে মুদ্রা রাক্ষস, শূদ্রকের মৃচ্ছকটিক, ভারবীর কৃতার্জুনিয়ম, বিষ্ণু শর্মার পঞ্চতন্ত্র, অমর সিংয়ের সপ্তকোষ এবং অমরকোষ, দণ্ডী, যা দশকুমার চরিতের রচনা, ভট্টি, দণ্ডী হচ্ছে দশকুমার চরিত লিখেছে। তারপরে ভট্টি হচ্ছে ভট্টি বাক্য। তারপরে কালিদাসের রচনা হচ্ছে মেঘদূতম, মালাবিকাগ্নিমিত্রম, কুমার সম্ভব, অভিজ্ঞান শকুন্তলম, ধাতু সংহার এবং রঘু বংশম। এই যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো কিন্তু কালিদাসের। এবং এটাও মনে রেখো যে কালিদাস কিন্তু তৎকালীন সময়ে শ্রেষ্ঠ সাহিত্যিক ছিলেন, ঠিক আছে। এই 4টা প্রয়োজনে তোমরা একটু স্ক্রিনশট করে রাখো। হরিসেনের রচনা এলাহাবাদ প্রশস্তি, বীর সেনের এরান শিলালিপি, বিশাখ দত্তর মুদ্রা রাক্ষস, শূদ্রকের মৃচ্ছকটিক, ভারবীর কিরাতার্জুনীয় নিয়ম, বিষ্ণু শর্মার পঞ্চতন্ত্র, অমর সিংয়ের শব্দকোষ এবং অমরকোষ, দণ্ডির হচ্ছে দশকুমার চরিত, ভট্টির হচ্ছে ভট্টিবাক্য, কালিদাসের হচ্ছে মেঘদূতম, মালাবিকাগ্নিমিত্রম, কুমার সম্ভব, অভিজ্ঞান শকুন্তলম, ধাতু সংহার, আর একটা হচ্ছে রঘুবংশম। ঈশ্বর কৃষ্ণ সাঙ্কাকারিকা, বাদশায়নের হচ্ছে কামসূত্র এবং ন্যায়ভাষ্য সূত্র, ভবভূতির হচ্ছে মালবী মাধব। আচ্ছা, ভাসের হচ্ছে স্বপ্নবাসব দত্তা আর চারুদত্তম। এই যেগুলো বললাম, এইগুলো খুব ভালো করে মনে রাখবে, কারণ এর মধ্যে থেকে প্রশ্ন পরীক্ষাতে আসবেই আসবে, এটুকু নিশ্চিত থাকতে পারো। নেক্সট, খ্রিস্টপূর্ব 5ম থেকে 4র্থ শতকে গ্রিসে ছোট ছোট নগররাষ্ট্র বা পলিশ গড়ে উঠেছিল। গ্রিসে কখন পলিশ বা নগররাষ্ট্র গড়ে উঠেছিল? 4র্থ শতকে, 5ম থেকে 4র্থ শতকে।
মানুষ হলো এক ধরনের প্রাণী যারা পালিয়ে বসবাস করে। কার উক্তি? এটা হচ্ছে অ্যারিস্টটলের উক্তি। কার উক্তি? এটা হচ্ছে অ্যারিস্টটলের উক্তি। পরবর্তী প্রশ্ন, পলিশ শব্দ দ্বারা বোঝায় কি ক্ষুদ্র নগর রাষ্ট্রকে? গ্রিসের নগর রাষ্ট্রগুলি কোথায় অবস্থিত? ভূমধ্য সাগরের তীরে। পলিশ সম্পর্কে ধারণা পাওয়া যায় কোথায়? প্লেটোর লেখা রিপাবলিক গ্রন্থ থেকে। তাহলে রিপাবলিক গ্রন্থ কার লেখা? প্লেটোর লেখা। পলিশ সম্পর্কে ধারণা প্রথম কোথায় পাওয়া যায়? রিপাবলিক গ্রন্থে। অ্যারিস্টটলের লেখা পলিটিক্স গ্রন্থ থেকে গ্রিসের নগর রাষ্ট্রের ধারণা পাওয়া যায়। গ্রিসে ডোরিয়ান বিজয় ঘটে। কি বললাম? ডোরিয়ান বিজয় ঘটে আনুমানিক 1000 খ্রিস্টপূর্বাব্দে এবং গ্রিসের মধ্য অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠীকে ডোরিয়ান বলা হতো। তাহলে ডোরিয়ান কারা? তারা কোথায় বসবাস করতো? তারা কোথাকার লোক? তারা গ্রিসে কখন জয়লাভ করে? খ্রিস্টপূর্ব 1000 খ্রিস্টপূর্বাব্দে। সমস্ত তথ্য এক জায়গায় করে দেওয়া। প্রাচীন গ্রিসের দক্ষিণাংশকে বলা হতো পেলোপনেসাস, আর গ্রিসের খ্রিস্টপূর্ব 5ম থেকে 4র্থ শতককে ধ্রুপদী যুগ বলা হয়। প্রাচীন গ্রিসের দক্ষিণাংশকে বলা হচ্ছে অ্যাটিকা। কি বললাম? প্রাচীন গ্রিসের দক্ষিণাংশকে বলা হতো অ্যাটিকা। আর গ্রিক পলিসগুলিকে অস্বাভাবিক রাষ্ট্র বলেছেন আর জে হোপার। আবারও বলছি, গ্রিক পলিসগুলিকে অস্বাভাবিক রাষ্ট্র বলেছেন আর জে হোপার। আচ্ছা, গ্রিসের পলিসগুলিকে পারফেক্ট কমিউনিটি বলেছেন অ্যারিস্টটল। গ্রিসের পলিসগুলিকে পারফেক্ট কমিউনিটিকে বলেছেন অ্যারিস্টটল। প্লেটোর মতে একটা আদর্শ পলিসের জনসংখ্যা কত হওয়া দরকার? 5000। কি বললাম? প্লেটোর মতে আদর্শ পলিসের জনসংখ্যা কত হওয়া দরকার? 5000 বা 5000 হওয়া দরকার। মনে রাখবে, এথেন্সের শাসন ব্যবস্থা ছিল কেমন? গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। স্পার্টার শাসন ব্যবস্থা ছিল কেমন? রাজতান্ত্রিক। এথেন্সের সমিতির নাম কি ছিল? একলেজিয়া। কি বললাম? একলেজিয়া। পলিসগুলির রাজনৈতিক সংগঠন বা প্রশাসনিক কাঠামোর মূল ভাগ ছিল 3টি: সমিতি, পরিষদ এবং ম্যাজিস্ট্রেট। স্পার্টার সমিতি কি নামে পরিচিত ছিল? অ্যাপেলা নামে পরিচিত। স্পার্টার পরিষদের নাম কি ছিল? গেরুশিয়া। স্পার্টারদের পরিষদের নাম ছিল গেরুশিয়া। এথেন্সের ম্যাজিস্ট্রেটদের কি বলা হতো? আর্কন। স্পার্টায় ম্যাজিস্ট্রেটরা কী নামে পরিচিত ছিল? ইফর নামে পরিচিত ছিল। এথেন্সে মেটিক নামে পরিচিত ছিল কারা? বিদেশিরা। কৃতদাসরা এথেন্সে থিটিস নামে পরিচিত। থিটিস নামে পরিচিত ছিল কৃতদাসরা। স্পার্টার সমাজে সর্বোচ্চ স্থানে প্রতিষ্ঠিত ছিল স্পার্টানরা। পলিসের উচ্চতম অঞ্চলে প্রতিষ্ঠিত মূল শাসন কেন্দ্রকে বলা হতো অ্যাক্রোপলিস। আচ্ছা, তারপরটা হচ্ছে পেলোপনেসীয় যুগ কত বছর ধরে চলেছিল? 28 বছর ধরে চলেছিল। পরবর্তী প্রশ্নে চলে যায়। গ্রিক পলিসগুলিতে দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ ছিল জিউস, যাকে আকাশের দেবতা বলা হতো। গ্রিকে সাগর ও ভূমিকম্পের দেবতা ছিল পসিডন। এথেন্সের সর্বোচ্চ শাসককে বলা হতো পেরিক্লিস। ম্যাসিডন দ্বিতীয় ফিলিপের নেতৃত্বে সব পলিসগুলিকে পরাজিত করেছিল। এই দ্বিতীয় ফিলিপ কিন্তু ম্যাসিডনকে মানে তার যে সর্বোচ্চ শিখরে পৌঁছানোর মধ্যে সব থেকে বড় ভূমিকা কিন্তু এই দ্বিতীয় ফিলিপের। আচ্ছা, ভারতের জনপদ গড়ে ওঠে কখন? বৈদিক যুগের প্রথম দিকে। ভারতে মহাজনপদের উত্থান ঘটে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। আর্য সমাজে কয়েকটি পরিবার নিয়ে গড়ে উঠত গোত্র এবং কয়েকটি গ্রাম নিয়ে গড়ে উঠত 20। জনপদের শাসককে প্রাথমিকভাবে বলা হতো জনপদিন। জনপদের শাসককে প্রাথমিকভাবে বলা হতো জনপদিন। প্রাচীন ভারতের জনপদ ছিল 16টি। রামায়ণে জনপদের পরিচয় পাওয়া যায় 27টি, মহাভারতে পাওয়া যায় 25টি। ভগবতী সূত্র নামক গ্রন্থ থেকে ষোড়শ মহাজনপদ সম্পর্কে জানা যায়। মগধের প্রথম রাজধানী কোথায় ছিল? গিরিব্রজ। ব্রিজি ও মল্ল জনপদ কেমন ছিল না? প্রজাতান্ত্রিক ছিল। শ্রেষ্ঠ মহাজনপদ কোনটি? মগধ। মহাজনপদদের ধনী বণিক শ্রেণীকে কি বলা হতো? শেট্টি বলা হতো। মথুরা জনপদের রাজধানী কোথায় ছিল? সুরসেন। গান্ধারের রাজধানী ছিল তক্ষশিলা। অঙ্গ এর রাজধানী ছিল চম্পা। অবন্তী এর রাজধানী ছিল উজ্জয়িনী। যজুর্বেদে প্রথম মগধের কথা জানা যায়। পৃথিবীর প্রথম সাম্রাজ্য হলো আক্কাদীয় সাম্রাজ্য। পৃথিবীর প্রথম সাম্রাজ্য। ম্যাসিডন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিল দ্বিতীয় ফিলিপ। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য। তিনি ধনানন্দকে পরাজিত করে রাজা হয়েছিলেন। ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট ছিলেন কে? চন্দ্রগুপ্ত মৌর্য। অর্থশাস্ত্র কার রচনা? কৌটিল্যের। মৌর্য বংশের শেষ সম্রাট ছিলেন বৃহদ্রথ। আলেকজান্ডারের মৃত্যু হয়েছিল 323 খ্রিস্টপূর্বাব্দে। আলেকজান্ডার ভারত অভিযান করেছিল 326 খ্রিস্টপূর্বাব্দে। প্রত্যেকটা প্রশ্ন, প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট। কোনটা যে আসবে গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবে না, সম্পূর্ণ শর্টের উপরে পরীক্ষা। হিদাসপিসের যুদ্ধ হয়েছিল 326 খ্রিস্টাব্দে। ম্যাসিডন সাম্রাজ্যের সেনা দলের নাম ছিল হপলাইট। ম্যাসিডন সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক ছিল তৃতীয় আলেকজান্ডার। ইন্ডিকা গ্রন্থের রচয়িতা মেগাস্তিনিস। ম্যাসিডোনীয় যুগের শ্রেষ্ঠ গণিতজ্ঞ ছিল ইউক্লিড। ম্যাসিডন সাম্রাজ্যের শেষ শাসক ছিলেন পার্সিয়াস।
ভারতে প্রাচীন যুগের শেষ ধরা হয় 1206 খ্রিস্টাব্দে। চোল সাম্রাজ্যের সূচনা হয় 846 খ্রিস্টাব্দে। তাঞ্জননগরকে কেন্দ্র করে এই চোল সাম্রাজ্যের কিন্তু পত্তন ঘটে, মনে রাখবে। প্রথম রাজরাজ চোল সিংহাসনে বসেন 985 খ্রিস্টাব্দে। প্রথম রাজরাজ চোল প্রথম শক্তিশালী নৌবহর গঠন করেছিলেন। চোল বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন রাজেন্দ্র চোল, যার উপাধি ছিল গঙ্গাইকোন্ড চোল। চোলদের প্রথম রাজধানী ছিল তাঞ্জোর এবং পরে তা কাঞ্চিপুরমে স্থানান্তরিত হয়। চোল সেনাবাহিনীর প্রধানকে বলা হতো মহাদণ্ডনায়ক। চোল প্রশাসনের উচ্চপদস্থ কর্মচারীদের বলা হতো পেরু নদমন, ঠিক আছে, পেরু নদমন নম, অর্থাৎ পয়কা রয়রস্য ন দ নম, এবং নিম্নপদস্থ কর্মচারীদের বলা হতো সিরু দমন, মনে থাকবে। পরের প্রশ্ন, চোল আমলে ভূমি রাজস্ব ছিল ফসলের 1/3। চোল সাম্রাজ্যের প্রদেশগুলিকে বলা হতো মণ্ডলম। মণ্ডলমগুলির নিম্নবর্তী প্রশাসনিক একক ছিল বলনাডু। কি বললাম? বলনাডু। আর নাডু হলো কয়েকটি গ্রামের সমষ্টি, আর খুব বড় গ্রামকে বলা হতো তনিউব। তো এই মধ্যে কোন লাইনটাতে প্রশ্ন আসবে গ্যারান্টি, মানে এই বিষয়গুলো একদম মনে রাখতে হবে তোমাকে, প্রত্যেকটা বিষয়, এখানে ভুললে চলবে না। চোল আমলে গ্রামসভাগুলি উর নামে পরিচিত ছিল। চোল আমলে ব্রোঞ্জের শিল্প বিখ্যাত ছিল। প্রাচীন রোমে পেগান ধর্ম প্রচলিত ছিল। কনস্টান্টাইন প্রথম রোমান সম্রাট, যিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন। গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিল শ্রীগুপ্ত, যেটা 275 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। গুপ্ত বংশের প্রথম সার্বভৌম রাজা ছিল প্রথম চন্দ্রগুপ্ত, যিনি মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করেছিলেন। গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা ছিল সমুদ্রগুপ্ত। পরবর্তী প্রশ্ন, সমুদ্রগুপ্তের সভাকবি ছিল হরিসেন। এলাহাবাদ প্রশস্তি হরিসেন রচনা করেন। ভারতের নেপোলিয়ান সমুদ্রগুপ্তকে বলা হতো দ্বিতীয় চন্দ্রগুপ্ত, এর উপাধি ছিল বিক্রমাদিত্য। ভারতের রক্ষাকারী শাসক বলা হতো স্কন্দগুপ্তকে। কবিরাজ উপাধি ছিল সমুদ্রগুপ্তের। গুপ্তযুগের প্রধান ধর্ম ছিল হিন্দু। গুপ্ত বংশের শেষ শাসক ছিল জীবিত গুপ্ত। কাবুলিয়ত ও পাট্টা প্রবর্তন করেছিল শেরশাহ। মনসবদারি প্রথা প্রবর্তন করেছিলেন আকবর। আইনি আকবরী রচনা করেন আবুল ফজল। সর্বশেষ অটোমান সুলতান ছিলেন ষষ্ঠ মোহাম্মদ। এই 115টি মোট কোশ্চেন তোমাদের সামনে শেয়ার করলাম। এই প্রশ্নগুলো ভালো করে করো, আশা রাখছি যে এর মধ্যে থেকেই তোমরা ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু কমন পেয়ে যাবে, এবং যার যে পাঠ্য বই আছে সে সেটাকে আরও একটু খুঁটিয়ে পড়ো, কারণ চ্যাপ্টারে প্রচুর কোশ্চেন, তার মধ্যে থেকে বেছে এই প্রশ্নগুলো দেয়া, এবং এই প্রশ্নগুলো এবং আগে যে চ্যাপ্টার আমরা শেষ করেছি ফার্স্ট চ্যাপ্টার এবং সেকেন্ড চ্যাপ্টারের নোটস এবং বোঝানোগুলো রয়েছে, সেগুলো দেখলে আশা করি যে ফার্স্ট সেমিস্টারে তোমাদের সমস্যা হবে না, খুব ভালো মার্কস পেয়ে ভালো রেজাল্ট করতে পারবে। এই বলে আজকে আলোচনা শেষ করলাম। যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা চ্যানেল প্লে লিস্টে গিয়ে টোটাল হিস্ট্রির যে 3টে চ্যাপ্টারে আমাদের আলোচনা রয়েছে সেগুলো দেখে নিতে পারো। আর তার থেকে বড় কথা, যারা জানো না, যারা এগুলো সম্পর্কে অজ্ঞাত নও, তারা অবশ্যই এগুলো নোট করে একটু পড়ো। এই বলে শেষ করলাম। ধন্যবাদ।